আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি পোয়েম অ্যানালাইসিস ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে পোয়েমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। ইটস এ বিউটিফুল পোয়েম রিটেন বাই লর্ড বাইরন। অ্যাজ ইউজুয়াল শুরুতে আমরা পোয়েমটির ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে এইচএসসি স্টুডেন্টদের জন্য কবিতাটির সহজ এবং সাবলীল ভাষায় একটি থিম লেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। এই কবিতাটি শুরু করার আগে আমাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানতে হবে। লর্ড বাইরন মূলত একটি পার্টিতে গিয়েছিলেন। সেই পার্টিতে যে গেস্টরা ছিলেন তার মধ্যে একজন ছিলেন বাইরনের কাজিনের ওয়াইফ, এবং তাকে দেখে বাইরন খুবই মুগ্ধ হয়েছিলেন। বাইরনের মতে তার সৌন্দর্যটা ইনওয়ার্ডলি এবং আউটওয়ার্ডলি অর্থাৎ অভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে দুইভাবেই তিনি যথেষ্ট সুন্দর ছিলেন। এই কারণেই তার সৌন্দর্যে বাইরন খুবই মুগ্ধ হয়েছিলেন এবং পরের দিন সকালেই তিনি এই কবিতাটি লিখেছিলেন। এখন আমরা কবিতাটি শুরু করি। শি ওয়াকস ইন বিউটি, তার মানে তিনি সৌন্দর্যের মধ্যে হাঁটেন। এই সেন্টেন্সটি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? হতে পারে তিনি নিজেই সুন্দর এবং তার সারাউন্ডিং বা চারপাশটাও খুব সুন্দর। এখন আসি তিনি কেমন সুন্দর। তার সৌন্দর্যটাকে কবি কিছু জিনিসের সাথে তুলনা করেছেন। লাইক লাইক দিয়ে তিনি তুলনা করেছেন কিসের মতো? দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইস। আমরা জানি ক্লাউডলেস মানে হচ্ছে মেঘমুক্ত, স্টারি মানে হচ্ছে তারকাময়। তার মানে মেঘমুক্ত এবং তারকাময় আকাশ রাতের বেলা যেমন সুন্দর থাকে, তার সৌন্দর্যটাও অনেকটা সেই ধরনের। তাহলে এই দুইটা সেন্টেন্স আমরা কি বুঝতে পারছি? তিনি সুন্দর এবং তার সৌন্দর্যটা হচ্ছে কেমন? মেঘমুক্ত একটা তারকাময় আকাশ যেমন সুন্দর রাতের বেলা, তার সৌন্দর্যটাও অনেকটা সেই ধরনের। এরপর আমরা পরের দুইটা সেন্টেন্স দেখছি। And all that's best of dark and bright meet in her aspect and her eyes. All that's best of dark and bright. আমরা জানি ডার্ক মানে অন্ধকার, অন্ধকারের নিজস্ব একটা সৌন্দর্য আছে। আবার যদি ব্রাইট মানে ব্রাইটনেসের কথা বলি, তাহলে ব্রাইট এর নিজস্ব একটা সৌন্দর্য আছে। এই ডার্ক এবং ব্রাইট এই দুইটার মধ্যে যে বেস্ট যেটা আছে, বেস্ট যে সৌন্দর্যটা আছে, সেটাই যেন তার আসপেক্ট মানে তার চেহারা এবং তার আইস তার চোখে যেন ভেসে উঠছে। তার মানে কবির মতে অন্ধকার এবং আলোর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, সেটাই যেন তার চেহারা এবং তার চোখে দেখা যাচ্ছে। Thus mellowed to that tender light which heaven to gaudy day denies. এখানে কি বলা হচ্ছে? দাস মেলোড, মেলো শব্দের অর্থ হচ্ছে গলে যাওয়া বা মিশে যাওয়া। টু দ্যাট টেন্ডার লাইট, টেন্ডার লাইট মানে হচ্ছে স্নিগ্ধ আলো। যেহেতু রাতের বেলা স্টারি স্কাইজের যেই আলোটা থাকে সেটা অবশ্যই টেন্ডার লাইট। এই টেন্ডার লাইটে যেন তার সৌন্দর্যটা মিশে যাচ্ছে, মেলোড মেলোড হয়ে যাচ্ছে, বা টেন্ডার লাইটের সাথে যেন তার সৌন্দর্যটা মিশে যাচ্ছে। উইচ হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে এখানে আকাশকে বোঝানো হচ্ছে। টু গৌডি ডে, গৌডি ডে শব্দের অর্থ হচ্ছে ঝকঝকে দিন। ডিনাইজ, ডিনাই শব্দের অর্থ আমরা জানি অস্বীকার করা, এখানে ব্যর্থ হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ একটা গৌডি ডে মানে একটা ঝকঝকে দিন যেই সৌন্দর্যটা দিতে ব্যর্থ হয়, এটা এমন একটা সৌন্দর্য। তার মানে এই প্রথম স্ট্যান্জাটা পড়ে আসলে আমরা কি বুঝতে পারলাম? শুরুতেই পোয়েট বলেছেন যে তিনি খুবই সুন্দর, এটা বোঝাতে চেয়েছেন, এবং তার সৌন্দর্যটাকে তুলনা করেছেন একটা ক্লাউডলেস স্টারি স্কাইজের সাথে। রাতের বেলা ক্লাউডলেস স্টারি স্কাই যেমন থাকে। এরপর তিনি বলেছেন যে ডার্ক এবং ব্রাইটের মধ্যে সবচেয়ে যে সুন্দর বিষয়টা, সেটাই যেন তার চেহারা এবং তার চোখে দেখা যাচ্ছে, এবং তার সৌন্দর্যটা যেন রাতের যে স্নিগ্ধ আলো টেন্ডার লাইট এর সাথে যেন মিশে যাচ্ছে। যে সৌন্দর্যটা কোনোভাবেই একটা গৌরি ডে
কোনোভাবেই একটা ঝকঝকে দিন সেই সৌন্দর্যটা আমাদের উপহার দিতে পারে না। তার মানে এই পুরো স্ট্যাঞ্জাতে রাতের যে টেন্ডার লাইট সেটার সাথে কম্পেয়ার করে তার সৌন্দর্যটাকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা সেকেন্ড স্ট্যাঞ্জাতে চলে যাচ্ছি। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, had half impaired the nameless grace. ওয়ান শেড, শেড শব্দের অর্থ আমরা জানি ছায়া, আর রে হচ্ছে রশ্মি। তার মানে যদি তার যে সৌন্দর্যটা সেখানে যদি ওয়ান শেড, একটা শেড বা ছায়া যদি বেশি করে দেয়া হয়, বাড়ানো হয়, অথবা ওয়ান রে দ্য লেস, যদি একটা রশ্মি কমিয়ে দেয়া হয়, তাহলে কি হবে? হ্যাড হাফ ইম্পেয়ার্ড, অর্ধেক নষ্ট হয়ে যাবে। ইম্পেয়ার্ড শব্দের অর্থ নষ্ট বা অকেজো। দ্য নেমলেস গ্রেস, নেমলেস গ্রেস মানে কি? এই যে নামহীন যে লাবণ্য, অর্থাৎ এতক্ষণ যার কথা কবি বারবার বোঝানোর চেষ্টা করছেন, বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এই সৌন্দর্যটার তো আসলে কোনো নাম নেই, সেজন্য এটাকে বলা হচ্ছে নেমলেস গ্রেস। তো তার সৌন্দর্যটা এতটাই পারফেক্ট, এই দুইটা সেন্টেন্সে কবি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার সৌন্দর্যটা এতটাই পারফেক্ট যে যদি ওয়ান শেড মোর, হালকা একটু যদি সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়া হয় বা যদি হালকা একটু কমিয়ে দেওয়া হয়, তাহলে এটা হাফ ইম্পেয়ার্ড হয়ে যাবে, অর্ধেক নষ্ট হয়ে যাবে। তার মানে এই সৌন্দর্যটা যে অবস্থায় আছে এটা হচ্ছে একদম পারফেক্ট, এখান থেকে কম বা বেশি হলে সেটা নষ্ট হয়ে যাবে। Which waves in every raven tress or softly lightens over her face. তো এখানে কি বলছে? Which waves, তার যে সৌন্দর্যটা এটা যেন ঢেউ খেলছে। ওয়েভ মানে আমরা জানি ঢেউ, তবে এখানে ভার্ব অর্থে ইউজ হচ্ছে। ওয়েভস যেন ঢেউ খেলছে ইন এভরি রেভেন ট্রেস। রেভেন ট্রেস আমরা জানি, রেভেন ট্রেস মানে হচ্ছে কালো বেনি, অর্থাৎ সে কালো বেনি করে আছে, তার কালো বেনির মধ্যে যেন তার সৌন্দর্যটা ঢেউ খেলছে। অর সফটলি লাইটেন্স, অথবা খুব সফটলি মৃদুভাবে যেন আলোকিত করছে। এখানে আছে ও অ্যাপোস্ট্রোফ ই আর, এটার মানে হচ্ছে ওভার, ওভার হার ফেস, অর্থাৎ তার ফেসটাকে যেন খুব মৃদুভাবে তার এই সৌন্দর্যটা ফেসটাকে যেন আরো বেশি আলোকিত করছে, অর্থাৎ তার গ্লোটা যেন আরো বেড়ে যাচ্ছে। ওয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, যেখানে তার চিন্তা ভাবনাগুলো, অর্থাৎ তার ফেসটা এতটাই আলোকিত হয়ে যাচ্ছে যেন তার চিন্তা ভাবনাগুলো, তার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো যেন সিরিনলি মানে নির্মল ভাবে, সুইট এক্সপ্রেস খুব মিষ্টি ভাবে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ কবি যেন দেখতে পাচ্ছেন তার ফেসের মধ্যে তার চিন্তা ভাবনাগুলো ফুটে উঠছে। এবং সেই চিন্তা ভাবনাগুলো কেমন? সেই চিন্তা ভাবনাগুলো হচ্ছে হাউ পিওর, চিন্তা ভাবনাগুলো একদম নির্ভেজাল এবং পিওর। হাউ ডিয়ার, এবং খুবই ডিয়ার, দেয়ার ডুয়েলিং প্লেস। ডুয়েলিং প্লেস আমরা জানি, ডুয়েলিং প্লেস মানে হচ্ছে বাসস্থান, তবে এখানে বাসস্থান অর্থে ইউজ হচ্ছে না, এখানে মন অর্থে ইউজ হচ্ছে, কারণ আমরা জানি মানুষের চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যেই থাকে। তবে তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো এতটাই পিওর এবং এতটাই ডিয়ার, এবং সেই চিন্তা ভাবনাগুলো যেন তার ফেসের মধ্যে খুব সিরিনলি নির্মল ভাবে যেন ভেসে উঠছে, কবি যেন সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। তার মানে এখানে কবিতার ইনার বিউটি নিয়ে কথা বলছেন। তাহলে এই পুরো সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা কি বুঝতে পেলাম? প্রথমেই তিনি বলেছেন তার সৌন্দর্যটা এতটাই পারফেক্ট যে অল্প একটু ওয়ান শেড যদি বাড়িয়ে দেওয়া হয়, অল্প একটু যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, ইম্পেয়ার্ড হয়ে যাবে। তার মানে তার সৌন্দর্যটা হচ্ছে পারফেক্ট। তারপর তিনি বলেছেন তার যে রেভেন ট্রেস, তার যে কালো বেনি, সেখানে যেন তার সৌন্দর্যটা ঢেউ খেলছে, অথবা তার ফেসের মধ্যে যেন সফটলি ফেসটাকে যেন আরো লাইট করে দিচ্ছে, আরো ব্রাইট করে দিচ্ছে বা গ্লোটা যেন বাড়িয়ে দিচ্ছে, এবং তার ফেসের মধ্যে তার যে সুন্দর চিন্তা ভাবনাগুলো সেগুলো যেন খুব সিরিনলি, খুব নির্মল ভাবে প্রকাশ পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্যাঞ্জাতে এই বিষয়গুলো কবি বলেছেন। এখানে তার আউটওয়ার্ড বিউটির সাথে সাথে তার ইনওয়ার্ড যে বিউটি, তার ইন্টারনাল যে বিউটি, সেই বিষয়টাকেও তিনি এখানে হাইলাইট করেছেন। এবার আমরা চলে যাচ্ছি থার্ড স্ট্যাঞ্জাতে বা লাস্ট স্ট্যাঞ্জা যেটা এই কবিতার। অ্যান্ড অন দ্যাট চিক, চিক মানে আমরা জানি গাল, অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং তার ব্রো,
so soft, so calm, yet eloquent. অর্থাৎ তার চিক, গাল এবং তার ব্রো এগুলো খুবই সফট এবং খুবই কাম, মানে খুব শান্ত। কিন্তু এখানে আবার খুবই একটা অপোজিট ওয়ার্ড ইউজ করেছেন। একদিকে যেমন খুব সফট এবং শান্ত, অন্যদিকে এলুকুয়েন্ট শব্দের অর্থ আমরা জানি বাকপটু, যে বেশি কথা বলে। অর্থাৎ তার এই চিক এবং ব্রো এগুলা যদিও খুব সফট এবং কাম, কিন্তু তারপরও যেন সেখানে তারা যেন কিছু একটা বলছে, তারা যেন কথা বলছে। The smiles that win, the tints that glow, but tell of days in goodness spent. ওকে, তার স্মাইল যেন উইন মানে জয় করা, উইন মানে জয় করা, তার স্মাইল যেন সবকিছু জয় করতে পারে, সবকিছু জয় করতে সক্ষম। এবং তার যে টিন্টস, তার যে আভা, তার যে কমপ্লেকশন বা তার যে স্কিন, এটা যেন সবসময় গ্লো করছে, এটা যেন সবসময় আলোকিত করছে সবকিছুকে, বা এর ব্রাইটনেস যেন বেড়েই যাচ্ছে। বা টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ড, এবং এই সবগুলোই যেন বলে দিচ্ছে তার দিনগুলো কত সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে। অর্থাৎ তার যেই এতক্ষণ যে বর্ণনা দিয়েছে সৌন্দর্যের, এই সবগুলো দেখে আমরা বুঝতে পারি যে তার যে দিন, তার যে সময় পাস হচ্ছে, এটা খুবই সুন্দর সময় সে পাস করছে। মাইন্ড এট পিস, পিস মানে আমরা জানি শান্তি, উইথ অল বিলো, অর্থাৎ তার মনটা সে সহ তার সাথে যারা আছে সবাইকে নিয়ে যেন শান্তিতে আছে। আ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট, তার হার্টটা এমন একটা হার্ট যার লাভটা ইনোসেন্ট। ইনোসেন্ট আমরা জানি নিষ্পাপ। তাহলে তার যে মন, তার মনের মধ্যে যেন শান্তি আছে, এবং সেই শান্তি নিয়ে সে যেন সবাইকে নিয়ে, তার চারপাশের মানুষজন, রিলেটিভস সবাইকে নিয়ে সে যেন শান্তিতে বসবাস করছে। কারণ তার যে হার্ট, সে হার্টটাতে ইনোসেন্ট লাভ আছে। তাহলে এই থার্ড স্ট্যান্জাটা যদি আমরা একটু সামারি করি, তাহলে কি হচ্ছে যে প্রথমে তার চিক এবং ব্রো এর বর্ণনা দেওয়া হচ্ছে। এগুলো খুবই সফট এবং কাম, কিন্তু এট দ্য সেম টাইম এগুলো ইলোকুয়েন্ট, অর্থাৎ মনে হচ্ছে যে তারা কিছু একটা বলছে, তাদের নিজস্ব একটা ভাষা আছে, খুব শান্ত আছে, কিন্তু তারপরও তারা কিছু একটা বলতেছে। এবং তার যে স্মাইল, এটা যেন সবকিছু জয় করছে বা জয় করতে সক্ষম, এবং তার যে টিন্টস, তার যে আভা, এটা যেন সবসময় গ্লো করছে। এই সবকিছুই যেন বলে দিচ্ছে তার দিন খুব ভালোভাবে অতিবাহিত হচ্ছে, এবং সে সবাইকে নিয়ে খুব অ্যাট পিস মানে শান্তিতে আছে। কারণ তার যে হার্ট, তার হার্টে একটা ইনোসেন্ট লাভ আছে। সো এই আমাদের থার্ড স্ট্যান্জা। তাহলে এবার আমরা আসি এই পুরো কবিতায় আসলে পয়েট কি বোঝাতে চেয়েছেন। পুরো কবিতায় আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে পয়েট তার আউটওয়ার্ড যে বিউটি, সেটাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করে এক্সপ্লেইন করার চেষ্টা করেছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তার মানে আমরা বুঝতে পারছি আউটওয়ার্ডলি সে খুবই সুন্দর, বাট অ্যাট দ্য সেম টাইম তার চিন্তা ভাবনা নিয়েও পয়েট কথা বলেছেন। অর্থাৎ তার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো আছে, সেগুলো যেন তার ফেসের মধ্যে দেখা যাচ্ছে, এবং সেই চিন্তা ভাবনাগুলো খুবই পিওর, অর্থাৎ নির্ভেজাল। তার মানে তার চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর। আবার তিনি এটাও বলেছেন যে সে খুব গুডনেস স্পেন্ট, মানে তার টাইমগুলো যেন সে খুব ভালোভাবে অতিবাহিত করছে, এবং সে কিন্তু একা না, সে উইথ অল বিলো মানে সবাইকে নিয়ে সে খুব ভালোভাবে দিনগুলো স্পেন্ড করছে, ভালো টাইম স্পেন্ড করছে। তার মানে তার ইনার বিউটির কথাও এখানে বলা হচ্ছে। তার মানে পুরো কবিতায় আমরা এটাই বুঝতে পারছি যে কবি যার প্রশংসা করছেন, তিনি আউটওয়ার্ডলি বা বাহ্যিকভাবে যেমন সুন্দর, অ্যাট দ্য সেম টাইম ইনার পার্টেও বা ইন্টারনালিও তিনি একইভাবে সুন্দর। তো এই আমাদের পুরো কবিতা। এখন আমরা একটু থিমটা দেখি। এখানে একটা থিম লেখা আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দ্য পোয়েম ইজ অ্যাবাউট আ ওমেন্স বিউটি বোথ অন দ্য আউটসাইড অ্যান্ড ইনসাইড, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম যে আউটসাইড এবং ইনসাইড দুইটা সৌন্দর্য বা বিউটির কথাই কিন্তু পোয়েট হাইলাইট করেছেন, বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন। তার মানে এই কবিতাটার মূল ফোকাসই এটা যে একজন ওমেন, একজন নারীর সৌন্দর্যের কথা তিনি বর্ণনা করেছেন, তবে সেই সৌন্দর্যটা শুধু আউটসাইড বা আউটওয়ার্ড বিউটি না, সেটা ইনসাইড বা ইনওয়ার্ড বিউটিও।
মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের সৌন্দর্যের কথাই তিনি বলেছেন। এবার একটু ডিটেলস আমরা দেখি। হার লুকস আর কম্পেয়ার্ড টু আ কাম স্টারি নাইট শোয়িং আ পারফেক্ট মিক্স অফ লাইট অ্যান্ড ডার্ক। তার সৌন্দর্যটাকে কিন্তু তিনি কবি কম্পেয়ার করেছেন কিসের সাথে? কাম মানে খুব শান্ত। তার সৌন্দর্যটা হচ্ছে খুব শান্ত, এবং স্টারি নাইটের সাথে তুলনা করেছেন, তারকাময় আকাশের সাথে তুলনা করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে লাইট এবং ডার্কের মধ্যে যে একটা পারফেক্ট মিক্স থাকলে যেই বেস্ট সৌন্দর্যটা হয়, সেই সৌন্দর্যটার সাথেও তিনি তার সৌন্দর্যকে কম্পেয়ার করেছেন। হার জেন্টল ফেস, তার ফেসটা হচ্ছে খুব জেন্টল, অ্যান্ড কাইন্ড হার্ট, অর্থাৎ জেন্টল ফেস যেমন তিনি বর্ণনা করেছেন, অ্যাট দ্য সেম টাইম তার হার্টেরও বর্ণনা করেছেন, তার হার্টটা হচ্ছে কাইন্ড। অর্থাৎ তার জেন্টল ফেস এই শব্দটা দিয়ে আমরা আউটওয়ার্ড বিউটির কথা বলছি, আবার কাইন্ড হার্ট এটা দিয়ে আমরা ইনওয়ার্ড বিউটির কথা বলছি। মেক হার বিউটি ইভেন মোর স্পেশাল, এই বিষয়গুলো তার বিউটিটাকে বা সৌন্দর্যটাকে আরো বেশি স্পেশাল করে দিচ্ছে। কারণ আমরা জানি যে কোনো মানুষ সুন্দর হতে পারে বাহ্যিকভাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্টারনালিও সুন্দর হবে, সেই বিষয়টা কিন্তু খুবই স্পেশাল। এই স্পেশাল বিষয়টাই কিন্তু কবি এখানে দেখিয়েছেন। যেই উম্যানের বিউটির কথা তিনি বলছেন, তিনি হচ্ছেন বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইভাবেই সুন্দর। The poem shows that true beauty comes from both appearance and a good soul. অর্থাৎ এই পোয়েমটা এটাই প্রমাণ করতে চাচ্ছে বা এই বিষয়টাই দেখাচ্ছে যে ট্রু বিউটি, সত্যিকার অর্থে বিউটি বা সৌন্দর্য, এটা কিন্তু বোথ এপিয়ারেন্স মানে হচ্ছে আমাদের চেহারা বা বাহ্যিক যে লুক, এটা থেকে যেমন আসে, অ্যাট দ্য সেম টাইম আ গুড সোল থেকেও আসে। অর্থাৎ ট্রু বিউটি শুধু এপিয়ারেন্স থেকে আসে না, এপিয়ারেন্স এবং গুড সোল এই দুইটার যখন কম্বিনেশন হয়, তখনই একটা ট্রু বিউটি আমরা পাই। সো এই হচ্ছে আমাদের এই কবিতার থিম। সো এইভাবে যদি তোমরা একটা থিম লিখতে পারো, তাহলে আই হোপ যে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে এখানে। সো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো কিছু পয়েম নিয়ে আমরা হাজির হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।